আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাবুন পৃথিবীর এমন একটি জায়গা যেখানে ৩টা দেশের সীমান্ত খুব কাছাকাছি। আর সেই ছোট্ট জায়গাটিকে ঘিরেই তৈরি হয়েছে বিশাল ভূরাজনৈতিক উত্তেজনা। আজকের ভিডিওতে আমরা জানবো ডোকলাম কি, কেন এটি এত গুরুত্বপূর্ণ এবং ২০১৭ সালে এখানে কি হয়েছিল যা ভারত ও চীনকে প্রায় যুদ্ধের মুখে দাঁড় করিয়েছিল। ডোকলাম সংকট বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে মালভূমি কি। মালভূমি হচ্ছে এমন এক ধরনের ভৌগোলিক ভূমিরূপ যা আশেপাশের জমির তুলনায় উঁচু কিন্তু ওপরের অংশ তুলনামূলক সমতল থাকে, অর্থাৎ চারদিক থেকে উঁচু থাকবে এবং ওপরের অংশটা হবে কি সমতল, যেই কারণে একে অনেক সময় টেবিল ল্যান্ডও বলা হয়ে থাকে। আমরা টেবিলের মতো কল্পনা আন্দাজ করতে পারি। এটা হচ্ছে আমাদের তিব্বত মালভূমির একটি ছবি। আমাদের যে ডোকলামের কথা বলা হচ্ছে, ডোকলামটা আসলে হচ্ছে একটি উঁচু মালভূমি যেটা ভুটানের পশ্চিম সীমান্তে অবস্থিত, অর্থাৎ এই অংশটাতে এটা হচ্ছে আমাদের ভুটানের এরিয়া। ভুটানের এই অংশটাতে পশ্চিম দিকের সীমান্ত অঞ্চলে মালভূমি, একটা উঁচু মালভূমি, সেটার নামে হচ্ছে ডোকলাম এবং এটা নিয়েই হচ্ছে সমস্যার বা দ্বন্দ্বের শুরু। আমরা খেয়াল করলে দেখতে পাবো যে ভুটানের এই অংশটা থেকে কিন্তু আসলে চীনের সীমান্ত কাছে নেই, এখানে কিন্তু চীনের সীমান্ত এবং এখানেই কিন্তু ইন্ডিয়ারও সীমান্ত, সিকিমের অংশটুকু, তাই না, খুব কাছাকাছি। ৩টা দেশের সীমান্ত খুব কাছাকাছি এখানে। তো বিরোধের শুরুটা কোথা থেকে? বিরোধের শুরু হচ্ছে মূলত ভুটান এবং চীনের মাঝে। চীনের যে তিব্বত অঞ্চলটা আমরা দেখতে পাচ্ছি, ভুটান দাবি করে যে ডোকলাম হচ্ছে তাদের নিজস্ব ভূখণ্ডের একটা অংশ, আর চীন দাবি করে যে এটা তিব্বতের একটা অংশ। তো এই অংশটা আসলে কাদের, ডোকলাম মালভূমিটা, সেটা নিয়ে আসলে বিরোধের শুরু। তো এই বিরোধটা নতুন কিছু না, এটা অনেক বছর ধরেই চলছে। তবে সমস্যা তখন বৃদ্ধি পায় যখন চীন এখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি শুরু করে, যেটা আমরা ২০১৭ সালে দেখেছি। এবং তখনই হচ্ছে এখানে ইন্ডিয়ার হস্তক্ষেপটা আসে। যে সমস্যা তো হচ্ছে ভুটান আর চীনের মধ্যে, ঠিক আছে, যেখানে যেই ডোকলাম অঞ্চলটা আছে এই পশ্চিম সীমান্তে ভুটানের, তো ভুটান সেটা ওদের দাবি করেছে এবং চীন দাবি করেছে তিব্বতের একটা অংশ। চীন কি করলো, ২০১৭ সালের মাঝামাঝির দিকে চীন এই ডোকলামে একটা রাস্তা তৈরি করা শুরু করলো এবং চীন যখন এখানে রাস্তা তৈরি করা শুরু করেছে তখন ভুটান অনুরোধ করলো ভারতের কাছে সেনা পাঠানোর জন্য। তো ভারত এখানে সেনা পাঠালো। এখন প্রশ্ন হতে পারে যে ভুটানের স্বার্থের ব্যাপারে এখানে সমস্যা হয়েছে, কেন ভারত এখানে সেনা পাঠালো? এই বিষয়ে আমরা সামনের স্লাইডগুলোতে দেখব যে ভারত কেন এখানে সেনা পাঠাচ্ছে। তো ভারত এখানে সেনা পাঠালো, তার খুব একটা বেসিক রিজন যদি বলি যে ভারত এখানে কেন সেনা পাঠাচ্ছে, সেটা হচ্ছে ভারতের কিন্তু নিজস্ব নিরাপত্তার স্বার্থেই কিন্তু ভারত পাঠাচ্ছে। এখন প্রশ্ন যে ভুটান কেন ভারতকে বলল, অন্য কোনো দেশকে না বলে? ভুটানের সাথে ভারতের অনেক ভালো একটা সম্পর্ক এবং চুক্তিও আছে, যার কারণে হচ্ছে ভারত সেনা পাঠিয়েছে। এবং বেসিক মেইন যে রিজন যে ভারত সেনা পাঠালো সেটা হচ্ছে ভারতের নিজস্ব নিরাপত্তার স্বার্থেই ভারত সেনা পাঠিয়েছে এই অঞ্চলটাতে। কেন? আমরা দেখতে পাচ্ছি এখানে আছে কি সিকিম এবং এর পাশে এখানে হচ্ছে শিলিগুড়ি এবং এখানে যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই কর্নারটাতে, এটা হচ্ছে এবং ইন্ডিয়ার এই অংশটুকু এবং এরপরে এটা তো নেপালের অংশ, এটা হচ্ছে নেপালের বর্ডার। সো নেপালের বর্ডার এবং বাংলাদেশের বর্ডার মাঝখানে যে এই সরু অংশটুকু, এটা হচ্ছে চিকেন স্নেক বলা হয়। যে হ্যাঁ, এই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের মাধ্যমে কিন্তু ভারতের এই যে এত বড় একটা অংশ, মূল ভূখণ্ড, ভারতের মূল ভূখণ্ডের সাথে এই যে এখানে যে কিছু ভারতের যে স্টেটগুলো আছে, অরুণাচল, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, এই অংশগুলা হ্যাঁ কিন্তু মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত হয়েছে চিকেন স্নেকের মাধ্যমে। অর্থাৎ ইন্ডিয়ার জন্য কিন্তু চিকেন স্নেকটা খুব ইম্পর্টেন্ট। যদি কোনো কারণে এই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরটা বন্ধ করে দেওয়া হয় বা বন্ধ হয়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু ইন্ডিয়া এই রাজ্যগুলোকে আর কন্ট্রোল করতে পারবে না। ইন্ডিয়া কিন্তু এই রাজ্যগুলো থেকে পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই রাজ্যগুলোর সাথে সংযোগ করার আর কোনো উপায় ইন্ডিয়ার কাছে থাকবে না। তাই ইন্ডিয়ার জন্য শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে ইন্ডিয়া সবসময় এই ডোকলামের ক্ষেত্রে হস্তক্ষেপ করেছে। তো এখন যখন
চীন এখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি শুরু করলো, তো তখন ইন্ডিয়ান আর্মি ওখানে গেল এবং ভারতীয় সেনাবাহিনী সেখানে গিয়ে কি করলো যে চীনের কাজটা বন্ধ করে দেয়। সো চীনের কাজ বন্ধ হওয়ার পরে প্রায় ৭৩ দিনের মতো সেই ডোকালামে একটা অচল অবস্থা তৈরি হয়, যেখানে কিনা ভারত এবং চীনের সেনারা সম্মুখ সারিতে ছিল, কিন্তু অনেক প্রচুর উত্তেজনা ছিল, কিন্তু যুদ্ধ হয়নি। বিশ্বজুড়ে সবাই ভাবছিল যুদ্ধ হয়তো হবে, কিন্তু যুদ্ধটা হয়নি। অবশেষে ২০১৭ সালে আগস্টে দুই দেশ সমঝোতার মাধ্যমে সেনা সরিয়ে নেয়, কিন্তু সেনা সরিয়ে নিল এখন পর্যন্ত এই ডোকালাম নিয়ে যে বিরোধটা আছে সেটা নিষ্পত্তি হয়নি। এখন অবধি সেখানে কোনো যুদ্ধ হয়নি, ঠিক আছে, মানে এখানে একটা সাইলেন্ট টেনশন কাজ করছে এই ডোকালামের এই অংশটাতে। কোনো যুদ্ধ হয়নি, আবার মীমাংসাও হয়নি, শুধু সমঝোতার মাধ্যমে চীন এবং ইন্ডিয়া তাদের সেনাটা সরিয়ে নিয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইন্ডিয়ার জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হতে পারে যে চীন যদি ডোকালামটাকে নেয়, ডোকালামটাকে যদি চীন নিজেদের করে নিতে পারে, তাহলে ইন্ডিয়ার কি ক্ষতি হবে? ওই যে ইন্ডিয়ার যেখানে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরটা আছে, এটা কিন্তু খুব কাছাকাছি ডোকালামের খুব কাছাকাছি। সো যদি ডোকালামটা কোনো কারণে চীনের আন্ডারে চলে যায়, তাহলে চীন চাইলে এখানে সে বাধা তৈরি করতে পারে শিলিগুড়ি করিডোরে, এবং এই ভয় থেকেই হচ্ছে ইন্ডিয়া এখানে হস্তক্ষেপ করে। এছাড়াও ভুটানের সাথে তার চুক্তি আছে। আমরা দেখতে পাচ্ছি ডোকালামের অংশটুকু, যে ভুটানের পশ্চিম অঞ্চলে ডোকালামের মালভূমিটা অবস্থিত, এবং এর পাশে এখানে হচ্ছে চীন বা তিব্বত, এবং এই পাশটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। তো যেটা প্রশ্ন আমরা দেখছিলাম যে ভুটানের কি সেনাবাহিনী নেই? ভুটান হচ্ছে ইন্ডিয়ার কাছে সাহায্য চাইলে আর্মির জন্য, বাট ভুটানের কি নিজস্ব সেনাবাহিনী ছিল কি, আছে কি নেই? হ্যাঁ, ভুটানের সেনাবাহিনী আছে, বাট ভুটানের যে সেনাবাহিনীটা আছে সেটা আসলে জনসংখ্যা খুবই কম, এবং তারা তো আসলে অতটাও শক্তিশালী না সেনাবাহিনীর দিক থেকে, যেহেতু ভুটান একটা ছোট দেশ এবং চীন অনেক বড় একটা রাষ্ট্র, সেই জন্য তাকে ইন্ডিয়ার কাছে বা যে কোনো একটা বড় দেশের কাছে সাহায্য চাইতেই হতো। তো কেন সে ভারতকেই ডাকলো? মূলত ভারতের সাথে ভুটানের একটি নিরাপত্তা চুক্তি আছে। সেই নিরাপত্তা চুক্তিটি ১৯৪৯ সালের দিকে করা হয়েছিল, এবং পরবর্তীতে ২০০৭ সালে আবার এটাকে পুনরায় আপডেট করা হয়। তো ভারত আসলে ভুটানের নিরাপত্তায় সাহায্য করতে পারে, এটা ছিল ১ নম্বর কারণ। ২ নম্বরে হচ্ছে সামরিক শক্তি ভারসাম্য। এখন চীন একটি বড় সামরিক শক্তি, এখন ভুটান হচ্ছে ছোট একটা দেশ, তাই ভুটানের পক্ষে তো একা মোকাবিলা করা সম্ভব না, তাই ভারতের সাহায্য নিলে শক্তির একটা ভারসাম্য তৈরি হয়। ডোকালামের গুরুত্ব কিন্তু ভারতের জন্য ডোকালামটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা দেখেছি আমাদের ম্যাপের মাধ্যমে, যে শিলিগুড়ি করিডোর এবং চিকেন স্নেকের জন্য কিন্তু তার ডোকালামটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তাই সে কিন্তু নিজে থেকেও আগ্রহী ছিল এখানে হস্তক্ষেপ করার ক্ষেত্রে। কৌশলগত নির্ভরতা বলতে এখানে বোঝাচ্ছে যে ভুটানের সেনাবাহিনী প্রশিক্ষণ এবং সহায়তার জন্য কিন্তু অনেকটাই ভারতের উপর নির্ভরশীল, যেমন প্রশিক্ষণ কিংবা সরঞ্জাম, প্রতিরক্ষা সমন্বয়, এই সবকিছু কিন্তু ইন্ডিয়া থেকে সাহায্য করা হয়। তো এখানে ভারত যে ভুটানকে এত সাহায্য করছে, এমনি তো নিশ্চয়ই করছে না। তো এমনি যে করছে না, তার প্রথম একটা রিজন আমরা পেয়েছি যে এখানে ভারতের নিজস্ব একটা স্বার্থ আছে। এছাড়াও তার আরো কিছু রিজন এখানে আছে। তো ১ নম্বর হচ্ছে কৌশলগত নিরাপত্তা বা স্ট্র্যাটেজিক বাফার। ভুটান হচ্ছে ভারতের জন্য একটা বাফার স্টেট, মানে ভারত এবং চীনের মাঝে একটা বন্ধুসুলভ দেশ। ভুটান যেহেতু ভারতের হয়ে কাজ করছে, এই কারণে কি হচ্ছে, তার শিলিগুড়ি করিডোরটা বা চিকেন স্নেকটা নিরাপদে থাকছে। যেহেতু ভুটান তার লোক, তাই ভুটান সবসময় তাকে রক্ষা করার ট্রাই করবে। যেহেতু ভুটানের সাথে ভারতের সরাসরি সীমান্ত আছে, তাই ভুটান ভারতকে একটু প্রোটেক্ট করতে পারবে। এবং ২ নম্বর হচ্ছে সীমান্তে প্রভাব ও উপস্থিতি। ভুটানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে ভারত কি করতে পারছে, ওই অঞ্চলটাতে সে তার প্রভাব বজায় রাখতে পারছে, যার ফলে সে সহজে তার সীমান্ত অঞ্চলগুলোতে নজরদারি করতে পারছে, যে চীন কোনোভাবে যেন তার কোনো রাজ্য অ্যাটাক করতে না পারে, বা তার কোনো রাজ্য দখল করতে না পারে, বা কোনো ধরনের যেন সেখানে সমস্যা তৈরি না হয়, বা
উত্তেজনা তৈরি করতে না পারে সেটা সে সহজেই ভুটানের মাধ্যমে সে সেখানে প্রভাব রাখতে পারছে। 3 হচ্ছে আমাদের জলবিদ্যুৎ বা হাইড্রো পাওয়ার সুবিধা। ভুটানে কিন্তু প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ উৎপাদন হয় এবং এই বিদ্যুতে বড় একটা অংশ ভারত কেনে এবং শুধু কেনে না, সেটা শুধু অনেক সস্তায় কেনে। সো ভুটানের থেকে কিন্তু সে অনেক সহজে সস্তায় পরিষ্কার বিদ্যুৎ পাচ্ছে এবং নিজের জ্বালানি নিরাপত্তা সে বাড়াতে পারছে। এছাড়াও অর্থনৈতিক ও বাণিজ্যিক সুবিধা তো আছেই। যেহেতু ভুটান ভারতের ওপর অনেক দিক থেকেই নির্ভরশীল, তাই ভারত বড় বাণিজ্যিক অংশীদার ভুটানের এবং ভারতীয় কোম্পানিগুলো ভুটানে কাজের সুযোগ পায়। এরপর হচ্ছে ভূরাজনৈতিক প্রভাব। এখানে ভূরাজনৈতিক প্রভাবটা কি, যে দক্ষিণ এশিয়ায় ভারতের কিন্তু প্রভাব বজায় থাকছে, তাই না? এখানে একটা রিজিওনাল পাওয়ারটাকে সে শক্তিশালী করতে পারছে, যেহেতু ভুটান তার পক্ষে। এরকম ভাবে যদি অনেকগুলো দেশ যার পক্ষে থাকবে, সে তো নর্মালি একটা অনেক পাওয়ারে থাকবে, তাই না? এরপর হচ্ছে স্থায়ী মিত্র। হ্যাঁ, তো ভুটান আন্তর্জাতিক মঞ্চে কিন্তু প্রায়ই ভারতের পাশে থাকে, মানে যে কোনো কূটনৈতিক সমর্থন প্রয়োজন হোক বা আঞ্চলিক পলিটিক্সে কোনো যদি হেল্প প্রয়োজন হোক, ভুটান কিন্তু ভারতকে সবসময় সাহায্য করে থাকে। তো বর্তমানে আমরা দেখলাম যে ডোকলামটা কি, কোথায় এবং কি জন্য ইন্ডিয়ার কাছে এটা ইম্পর্টেন্ট, এবং যদিও ইন্ডিয়া সরাসরিভাবে কিন্তু ইন্ডিয়ার সাথে ডোকলাম নিয়ে কোনো বিরোধ চীনের নেই, বাট সরাসরি না হলেও ডোকলামটা যদি চীন নিয়ে নেয় তাহলে ভারত অনেক আশঙ্কা আছে তার শিলিগুড়ি করিডোরটা নিয়ে, সে ভয় পাচ্ছে। তো এই হচ্ছে যে ইন্ডিয়া, চীন এবং ভুটানের মধ্যে ডোকলাম নিয়ে যে বিরোধের যে ঘটনাটা, সেটা এখন যে একটা প্রশ্ন তৈরি হয় যে চীন হয়তো ডোকলাম মালভূমিতে কোনো একটা গ্রাম তৈরি করেছে, বিষয়টা সত্যি কিনা। আসলে এরকম কোনো প্রপার নিউজ পাওয়া যায়নি যে চীন সেখানে পুরোপুরিভাবে কোনো গ্রাম তৈরি করেছে, বাট চীন তা একটা প্রজেক্ট নিয়েছে, সেটা হচ্ছে তাদের যে সীমান্ত অঞ্চলগুলো আছে, তারা তাদের সেই সীমান্ত অঞ্চলগুলোতে চীন তিব্বতের এই সীমান্ত দিয়ে বা পুরো সীমান্তেই চীন যেটা করছে যে কিছু মডেল গ্রাম তৈরি করছে, যে মডেল গ্রামগুলোতে বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার ঘনবসতি তৈরি করার উদ্দেশ্যে করছে, উন্নয়নের জন্য করছে। কিন্তু এখানে যে ভয়টা কাজ করে ইন্ডিয়া এবং ভুটানে, সেটা হচ্ছে চীন যে কোনো সময় চাইলে সেই গ্রামগুলোকে সামরিক ঘাঁটিতে পরিণত করতেই পারে, অস্বাভাবিক কিছু হবে না। সো তাদের এই মডেল গ্রামগুলো কিন্তু ইন্ডিয়ার জন্য আশঙ্কা স্বরূপ। এবং বর্তমানে তারা কোন অবস্থাতে আছে, বর্তমানে এই তো চীন তাদের নতুন নতুন রাস্তা, যোগাযোগ ব্যবস্থা তৈরি করছে, মডেল গ্রাম নির্মাণ করছে। তারা দাবি করছে যে তারা আর কি ডেভেলপমেন্ট করছে তাদের দেশের, এবং ভুটান সবকিছুতেই নজরদারি রাখছে এবং সে হচ্ছে চীনের সাথে সীমান্ত নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, অর্থাৎ এখনো আলোচনা চলছে। এবং ভারত হচ্ছে তাদের যে সিকিম এবং আশেপাশে যে অঞ্চলগুলো আছে সেখানে সামরিক উপস্থিতি আর বাড়াচ্ছে, দিন দিন আর্মি বাড়াচ্ছে এবং সীমান্তে রাস্তা ও অবকাঠামো উন্নয়ন করছে ভারতও। ভুটানের সাথে সম্পর্কটাকে সে আরো ভালো রাখছে, যাতে শিলিগুড়ি করিডোরটাকে নিরাপদে রাখা যায় এবং চীনের অগ্রগতিটাকে ঠেকানো যায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখনো সরাসরি কোনো যুদ্ধ হয়নি, 3 দেশই যুদ্ধ করতে চাচ্ছে না, কিন্তু এখানে একটা সাইলেন্ট টেনশন চলছে।